যে ঝোলটা খাওয়াই, হ্যাঁ, এই ঝোলালা গোস্তটা রাজশাহী শহরে আরেকটা দোকানে পাবেন। থাকি গ্রাইবি না থাকলে তো খাইতে পারবে না ভাত। ভাত কি দিয়ে খাবে অ্যাকচুয়ালি? ওটা পেঁয়াজেরই ঝোল সম্পূর্ণ। আর যারা রাজশাহী স্টুডেন্ট তারা জানে যে এই দোকানে খাবারের স্বাদ কেমন। রাজশাহীতে এলে একটা ব্যাপার আমার কাছে প্রায় রীতির মতো মনে হয়। দিনভর শহর ঘুরে বেড়ান আর যাই বা করেন, সুযোগ পেলেই একবেলা জমিয়ে কালাভুনা খেতে হবে। নওহাটা, কাটাখালী কিংবা সিটি হাট, কালাভুনার এই স্বাদ এখন রাজশাহী ভ্রমণের খাবারের গল্পেরই একটা অংশ হয়ে গেছে। আর দিনের আলো নিভে গেলে রাজশাহী যেন আর একটা শহর। চওড়া পরিচ্ছন্ন রাস্তা, সারি সারি ল্যাম্পপোস্টের আলো, তুলনামূলক শান্ত পরিবেশ, আর রাতের রাজশাহীর মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আছে। এবারে রাতটা শুধু হোটেলের ঘরে কাটাতে চাইনি, বেরিয়ে পড়েছি শহরের আলো দেখতে, রাতের রাজশাহীকে একটু অনুভব করতে। আর সেই ঘোরাঘুরির মাঝেই থাকবে রাজশাহীর সেই পরিচিত স্বাদ, কালাভুনা। কারণ কিছু শহর ঘুরে ঘুরে দেখতে হয়, আর কিছু শহরকে তার রাস্তা, তার রাত আর খাবারের স্বাদের মাঝে খুঁজে নিতে হয়। দুপুর 2:50 আমার ট্রেনে চড়ে বসার কথা। কমলাপুর থেকে ট্রেন নিয়ে আসছেন আমাদের শামীম ভাই। শামীম ভাই মাত্র কখন দিয়ে বললো যে ভাই 2:58 যদিও দেখাচ্ছে, বা 2:58 মনে হয় না আসবে। কমলাপুর থেকে এখন ওনাকে ট্রেন ছাড়াই নাই। তবে একদম যথার্থ ট্রেনের নিয়ম অনুযায়ী সামান্য একটু দেরি তো হবেই। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে উকি মেরে যখন ট্রেন আসতে দেখা যায়, সেই আনন্দটা কিন্তু আলাদা। কিছুটা বিলম্ব করে এয়ারপোর্ট ট্রেন স্টেশনে এসে পৌঁছলো রাজশাহীগামী সিল সিটি এক্সপ্রেস। আমাদের টিকিট করা ছিল গ বগির এসি স্লিপারে। দিনের বেলা হওয়ায় স্লিপার নর্মাল সিটের মতো সিঙ্গেল কেবিনে 4 জন যাত্রী নেয়। শামীম ভাই বুদ্ধি করে 4টা সিটই কিনে নেয়াতে পুরো কেবিনটাই আমাদের হয়ে যায়। আমিও নিয়ে আসছি, ভাইও দেখে নিয়ে আসছে, তো এটা জমজমাট খাওয়া হবে। প্রথমে ভাবছি যে প্রথম খাবারটা, স্পেশাল খাবারটা রাজশাহী গিয়ে হবে। ভাই তো ট্রেনেই বুফে বানায় নিয়ে আসছে। তারপরে প্লেট তো দেখেন না, এই যে মাটির প্লেট। এদিকে আমি নিয়ে আসছি বাসার রান্না করা বিফ খিচুড়ি, আর ভাই নিয়ে আসছে খিচুড়ি, আর ভাই নিয়ে আসছে হচ্ছে ঘরোয়া থেকে মাটন লেগ রোস্টের খিচুড়ি। আমি অলরেডি খেয়েছি, দেখেন আমার হাতে লেগে আছে, তো সেটা নিয়ে আলাদা ফেসবুকে ভিডিও যাবে। আর এই যে ভাই দেখেন পুরা লেগ রোস্টটা, হাতির লেগ রোস্ট পাইছে ভাই। আমি অলরেডি দেখেন শেষের দিকে। আমি সবসময় একটা কথা বলি যে খাবার কত সুস্বাদু হবে তার 2টা জিনিসের উপর নির্ভর করে। এক, আপনি কত ক্ষুধার্ত, আর এক, আপনি কোথায় বসে খাচ্ছেন। ক্ষুধার্ত আমি এখন বেশি না, কিন্তু যে জায়গায় বসে যেভাবে খাচ্ছি খাবারের স্বাদ 100 গুণ বেড়ে গেছে। আমি এর আগে ঘরোয়া লেগ রোস্ট খেয়েছি, বাট এটা মনে হচ্ছে সবচেয়ে বেশি সুস্বাদু খাবারটা খেলাম আর কি। খাওয়া দাওয়া হয়েছে জমজমাট, আর দুপুরবেলা চলন্ত ট্রেনে বসে খাবারের পরে এখন একদম ছুটন্ত বেগে ঘুম পাচ্ছে, সো একটা বিশ্রামের দরকার আছে। ট্রেনের জানলার পাশে বসে জমজমার দুপুরের খাওয়া শেষে এবার আমাদের বিশ্রাম নেওয়ার পালা। বিভূতিভূষণের 2বারই বইটা নিয়ে শুয়ে পড়লাম উপরের ডেকে। ট্রেন ভ্রমণের মধ্যে একটা নস্টালজিয়া আছে। এখানে গন্তব্যে পৌঁছানোর চেয়ে পথটাকে যেন বেশি বেশি উপভোগ করা যায়। জানলার পাশে বসে বাইরে তাকালে একটার পর একটা দৃশ্য বদলাতে থাকে। কখনো সবুজ ধানের ক্ষেত, কখনো ছোট্ট গ্রামের বাড়িঘর, দূরে দাঁড়িয়ে থাকা তালগাছ, কোনো স্টেশনে কয়েক মিনিটের কোলাহল, তারপর আবার ছুটে চলা। আর ট্রেন যখন কোনো নদীর সেতুতে ওঠে, অনুভূতিটা হঠাৎ বদলে যায়। নিচে বিশাল নদী, দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, আর সেতুর ওপর চাকার যে অন্যরকম শব্দ, অজান্তেই চোখটা আটকে থাকে জানালায়। ছোটবেলার ট্রেন যাত্রাটা তো এমনই ছিল। জানলার পাশের সিটটা কে পাবে সেটা নিয়ে বেশ মারামারি হতো। তখন তো মোবাইল ছিল না, স্ক্রিনে চোখ আটকে থাকতে হতো না। জানলাটাই ছিল আমাদের বিনোদনের সবচেয়ে বড় পর্দা, আর হয়তো সুনীল অথবা হুমায়ুন আহমেদের বই। হয়তো এই কারণেই আজও ট্রেনে উঠলে মনে হয় আমরা শুধু এক শহর থেকে আরেক শহরে যাচ্ছি না, ছুটে চলা গ্রাম, নদী আর সেতুর সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছি আমাদের শৈশবে। তো আমরা কিন্তু নেমে গেছি, এই মুহূর্তে দাঁড়াচ্ছি রাজশাহী রেল স্টেশনের ঠিক বাইরে। এখন আমরা যাব, চেক ইন করবো হোটেলে, আমাদের ব্যাগ রাখবো এবং বের হয়ে যাবো কোথাও খেতে ইনশাআল্লাহ। আচ্ছা, রাজশাহীর কথা শুনলে সর্বপ্রথম কিন্তু মানুষের মাথায় আসে আম অথবা পদ্মা নদী অথবা সিল্কের কথা। এখন এর পাশাপাশি বর্তমানে যদি কেউ খাবারের কথা বলে তখন আবার এক নামে চলে আসবে কালাভুনার কথা। আমরা বের হয়েছি কোনো একটা কালাভুনা বা গরুর মাংসের ভুনা খেতে যাব। গরুর মাংসের ভুনা কথাটা কেন উল্লেখ করলাম, কারণ কালাভুনা বলতে আমরা বুঝি আসলে চট্টগ্রামের কথা, কিন্তু ওই কালাভুনা সংস্কৃতিটা রাজশাহীতে এখন এমন পরিমাণে মিশে গেছে
যে আপনি নর্মালি বন্ধুরা আড্ডা দিতে যাবে, কালাভুনা খেতে খেতে আড্ডা দেয়, কোথাও খেতে যাবে, ঘুরতে যাবে, যেখানে কালাভুনার দোকান আছে সেখানে ঘুরতে যায়। তো এইটা যদিও হচ্ছে বেসিক্যালি চট্টগ্রামের খাবার, কিন্তু বিখ্যাত হয়েছে আমার মতে রাজশাহীতে এসে, চট্টগ্রামে থেকে বেশি, হ্যাঁ অবশ্যই। তাই না ভাই? এখন তো ভাইরাল মানে মোটামুটি, কারণ ওই যে চট্টগ্রামে তো কালাভুনার দোকান টোকান খুব একটা ওইভাবে নাই। হ্যাঁ। ওই মেজদান হাই লায়ন আছে, কিন্তু রাজশাহীতে কালাভুনার প্রচলন একটু বেশি হয়েছে। মোড়ে মোড়ে দোকান আছে। তো চলেন আমরা যাচ্ছি কাটাখালী ইব্রাহিম হোটেলে, আজকে রাতের খাবার খাবো সেখানে কালাভুনা দিয়ে। সুন্দর বাতাসে রিক্সা নিয়ে পৌঁছলাম কাটাখালী। আজকে রাতের খাবারটা এখানেই খাওয়ার ইচ্ছা। রাজশাহীর প্রথম খাবারটা সেই বিখ্যাত কালাভুনা দিয়ে সারতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। তার লোকমুখে শোনা ইব্রাহিম হোটেলে কালাভুনা নাকি বেশ মজাদার। আমরা তো ভালো আসছি আছেন? শেষ বেলা, ভালো আছি। হ্যাঁ আমরা তো শেষ বেলা আসছি, তো এই জন্য আমরা অত পাবো না। তো চলেন ভেতরে যাই, আগে বসি। ওনাদের রান্নার প্রসেস সম্বন্ধে আমাকে শামীম ভাই আপনার বলতেছিল যে ওনাদের মেইন ব্যাপার হচ্ছে পেঁয়াজ। ওনার পেঁয়াজটা আগে থেকেই বেশ সময় নিয়ে ভুনা করে, এবং সেই পেঁয়াজটা ক্যারামেল টাইপের হয় যখন, তখন সেটা আবার গরু মাংসের মশলার ভিতরে ব্যবহার করে। তো এখানে নতুন যে কড়াইটা আনলো, আমি সেই কড়াইয়ের উপরই ওই আলাদা করে যে পেঁয়াজটা ভুনা হয় সেটা একদম উপরে দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনার নতুন কড়াই এখানে আছে জাল জিরে, আর এর উপরে দেখেন এই যে স্তূপ করে যে মশলাটা দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণই পেঁয়াজ, সাথে হালকা কিছু মশলা হয়তো থাকে, এবং এটা দিয়েই রান্না হবে। পুরোটাই পেঁয়াজ, মানে এই ওই ভাই জানে যে এগুলো আমার পেঁয়াজ ভাজতে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, ওই বলছি। না আমাকে তো বলছে। এখন কথা হচ্ছে যে সবাই তো পেঁয়াজ একবারে মশলার মতো করেই দেয়, আপনি আলাদা করে দিলে লাভ আমার হবে। পেঁয়াজটা এই যে এই মাংসটা কাল খাবেন, পরশু খাবেন, টসু খাবেন, কুরবানির মতো স্বাদ হবে। বাসায় যে খান না কুরবানির ভাজা, কুরবানির দিন রান্না করে 5 দিন 3 দিন 4 দিন ভর খান, এরকম স্বাদ বাড়ে। আর মাংসটা সফট হবে বেশি। আমরা জাল দিয়ে আর খাওয়াই, জাল দিয়ে খাওয়াই, একদিনে কালাভুনা ভালো হয় না আমার কাছে। মানে আপনাদের কালাভুনার স্টাইলটা কাইন্ড অফ ওই যে আমরা রাজশাহী শহরে আরেকটা দোকানে এরকম ঝোলালা গোস্ত পাবেন না। মানে আমরা যে ঝোলটা খাওয়াই, হ্যাঁ এই ঝোলালা গোস্তটা রাজশাহী শহরে আরেকটা দোকানে পাবেন না। সবাই একদম ভাজা ভাজা করে ফেলে, মশলা শুকায় ফেলে। মশলা শুকে না একটু থাকি, গ্রাইবি না থাকলে তো খাইতে পারবে না ভাত। ভাত কি দিয়ে খাবে অ্যাকচুয়ালি? ওটা পেঁয়াজেরই ঝোল সম্পূর্ণটা। আর আপনারা এটা কি বলেন, কালাভুনা বলেন নাকি এমনি? রাজশাহী শহরে অল ফার্স্ট হলে ইব্রাহিম কালাভুনা। রাজশাহী শহরে অল ফার্স্ট হলে ইব্রাহিম কালাভুনা। এখন বহুত দোকান, না এখন তো সব জায়গায় দোকান আছে। সব দোকান বহুত। আমি এখানে 12 বছর হলে কাম করি। আপনি 12 বছর, আপনার আগে কি করতেন? করছে যাচ্ছে এসছে করছে। কিন্তু আমি টানা যে মামারা লেখাপড়া শিখে চলে গেছে বা বিশ্ববিদ্যালয়ে, জানে মামারা 26-27 কেজি গোছ আছে। এরকম কয়টা চলে যায়? আজকে 3-2.5 বেজিছি ধরেন, আড়াইটা এরকম করাই, বেজিছি। তার মানে তো প্রায় 60-70 কেজি গোছ 60-70 বেশি কেজি যায়। সময়তে। ব্যবসা যদি ভালো হয় না তাহলে এমনি 50-60 কেজি গোছ তো জোরে বেশি। মনে হয় স্টুডেন্টও প্রচুর আছে আপনার এখানে রাজশাহী। স্টুডেন্ট নিয়ে ব্যবসা আমাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ, মেডিকেল কলেজ, হ্যাঁ স্টুডেন্টদের ভিতরে আপনি একটু জনপ্রিয় বেশি। স্টুডেন্টলি ব্যবসা। জনপ্রিয়তা মানে স্টুডেন্টলি ব্যবসা। দেখা যাচ্ছে আপনার আব্বা আম্মু রাজশাহীতে এলো বেড়াতে, এখানে নিয়ে চলে আসেন খাতে। কারণ পরিচিত হয়ে গেছে, তারা জানে ওর জন্যই তো। আর যারা রাজশাহী স্টুডেন্ট তারা জানে যে এই দোকানে খাবারের স্বাদ কেমন। ঠিক আছে, আমিও অনেক প্রশংসা শুনে এখানে এসেছি, শামীম ভাই আমাকে নিয়ে আসলো। তো চলেন আজকে বসে, আমার প্রথমবার খাওয়া, আমি কাটাখালী দিয়ে কয়েকবার যাওয়া আসা করেছি, বাট আমার কখনোই খাওয়া হয়নি ওনার দোকানে। বাট আজকে আসলাম যে এইবার আর মিস করা যাবে না। তো চলেন ভেতরে বসি, গিয়ে আমরা খাওয়া দাওয়া করে ফেলি। তো ভাত আর লেবু। প্রাইসগুলো কীরকম ভাই এখানে? কি আসলো? গরু চলে আসছে। প্রাইজিং তো এখানে একটা অনেক পুরো নিয়ে লাগে হয়ে যায়। এটা হচ্ছে আমাদের প্রাইজের চার্ট না মামা? এই দামগুলো একটু বলেন না। ওই গরুর মাংসের দাম কত, এই ভাতের দাম কত? 130 টাকা। এটা আর ভাত 20 টাকা। আমাদেরকে দেন, হাঁসের মাংস দিতে দিন। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে হাঁসের মাংসটা আর গরুর মাংসটা এখানে খাবো। 130 টাকায় বেশ কয়েক পিস দিছে। এটা হচ্ছে হাঁস ভুনা না ভাইয়া? বাহ, হাঁস ভুনা চলে আসছে, গরু ভুনা চলে আসছে, সাদা ভাত চলে আসছে। বেশি দেরি করার মতো উপায় নাই, সেই দুপুরবেলা খেয়েছে। তো ওনার এখানে এসে যে ভাইবটা আমি পাচ্ছি আর যে কথাগুলো আমি শুনলাম, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী যারা আছেন তারা এখানে খাওয়া দাওয়া করেন। এর প্রথম কারণ তো আমি বুঝতে পারি যে গরুর মাংস যদি খেতে ইচ্ছে করে, তো এরকম 130 টাকায় এখানে 1, 2, 3, 4, 5টা পিস আছে। তো 130 টাকায় 5 পিস গরুর মাংস খাওয়ার কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় ঢাকায় তো অবিশ্বাস্যই মনে হবে, মোস্ট অফ দ্য জায়গায় কোনোভাবেই সম্ভবই না। আর রাজশাহীতেও আই থিঙ্ক
ওনারা দামের ক্ষেত্রে বেশ প্রতিযোগিতাই আছেন এবং যার কারণে এখানে স্টুডেন্ট অনেক বেশি আসে। তো আমরা অবশ্যই গরুর মাংস না যে অনেক বিখ্যাত সেটা নিয়েছি, আর একটা নিয়েছি হাঁসের মাংস। এটার দামটা কত? হাঁসের দামটা হাঁসের দামটা কত? 160 টাকা। 160 টাকা। এই যে দেখেন, এই ছোট এক পিস, এইখানে আরেক পিস, এই আরেকটা, এখানেও ছোট বড় মিলিয়ে 4 পিস আছে। এই হাঁসের দাম হচ্ছে 160 টাকা। তো এটাও আমি যদি তুলনা করি, আমি যেসব জায়গায় খাই সেই জায়গা থেকে কমই মনে হয়। তো আমি গরুর মাংসের অনেক প্রশংসা শুনেছি, তো সেটা আমি আগে নিতে চাচ্ছি না। আমি চাই যে আগে একটু হাঁসের মাংসটাই খেয়ে দেখি। গরুর মাংসটা ভালো হবে এক্সপেকটেশন আছে, হাঁসের মাংসটা কেমন সেটাকে দেখে নিই। তো চলেন আমরা হাঁসের মাংসটা ঢালি। ওনাদের এটা ওই সিগনেচার মশলাতেই করা, পেঁয়াজ বেশি করে দিয়ে, এবং সেই গাঢ় ঘন মশলার একটা ভালো পরিমাণ ঘন ঝোল আপনি পাবেন। এবং মামা বলতেছিল, ইব্রাহিম যিনি, তো উনি বলছিলেন যে যদি আপনার মশলাই না থাকে, ঝোলই না থাকে, আপনি খাবেন কি? কথাটা অনেক ক্ষেত্রেই কালাভুনা খেতে গেলে আমার কাছে সত্য মনে হয়। অনেক কালাভুনাতে গেলে মশলা দূরের কথা, গ্রেভির কোনো নামগন্ধই থাকে না। তো সেইটার থেকে আমার কাছে মনে হয় হালকা একটু ঝোল রাখা, যেহেতু এটা একদম চট্টগ্রাম স্টাইলে করা না, একটু ঝোল রাখে রাজশাহী মানুষজন, তো একটু হালকা ঝোলটা খাওয়ার মতো রাখলে সমস্যা তো নাই। চলেন বিসমিল্লাহ করা যাক, শুধুমাত্র ঝোলটা দিয়ে। বিসমিল্লাহ। পানি খাইতে হবে। বেশি আমি জানি না গরুর মাংসের যে মশলা, যে ঝোল, হাঁসের মাংস সেম কিনা, কিন্তু হাঁসের মাংসের ঝোলটা এখানে টিপিক্যাল যে কালাভুনাটা আমরা খাই রাজশাহীতে, এটা একটা কম্বিনেশন ঘটে গেছে। আমাকে শামীম ভাই বলতেছিল যে ভাই, কালাভুনা হচ্ছে রাজশাহীতে যেগুলো দুর্দান্ত কালো কালাভুনা হয়, এটা ওই কালাভুনা না, এটা লাল কালাভুনা। আমি চিন্তা করতেছিলাম যে কালাভুনা আবার লাল কালাভুনা হয় কীভাবে, মানে লাল ভুনা আবার কালাভুনা হয় কীভাবে। এখন আমি বুঝতে পারতেছি যে এটা অ্যাকচুয়ালি ওনারা অনেক বেশি ওই যে কালো জিরা বা এই ধরনের যে একটা মশলা দেয়, ওইটা ব্যবহার করে আই থিঙ্ক এরকম করেন নাই। ওনারা এই পেঁয়াজটাকে ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একটু হালকা কালচে করে ফেলে, এবং পরবর্তীতে যখন এটা আবার জাল দেয় তখন পুরো ঝোলের কালারটা হালকা কালচে হয়ে আসে, কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে গ্রেভি থাকে। লাল ভুনায় যেমন ঝোল থাকে, বেশ ভালো পরিমাণে ঝোলটা পাওয়া যায়। আর স্বাদটা ওই পেঁয়াজের ক্যারামেল, হালকা একটা ভাজা ভাজা স্বাদ, আর নর্মাল গরুর মাংসের যে একটা সুন্দর ঝাঁঝালো টেস্ট আছে সেটা একসাথে পাওয়া যায়। এবং আমার কাছে হাঁস ভুনাতেও এই সেম টাইপের মশলাই মনে হচ্ছে, এবং আমি বেশ মজা পেয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে হাঁস ভুনার ঝোলটা। যাই বলেন, আমার কাছে জেনুইনলি হাঁসের মাংসের ঝোল এবং হাঁসের মাংস রান্না দুটোই বেশ মজাদার লেগেছে। এই ক্ষেত্রে তো আমি প্রথম যে খাবারটা ইব্রাহিম হোটেলে মুখে দিলাম সেটাকে বেশ এগিয়ে রাখবো। চলেন হাঁস ভুনাটার দিকে নজর শেষ করে আমরা একটু কালাভুনাটা, গরুর কালাভুনাটা চলে যাই। তো স্বামী ভাই প্রথমে হাঁসের মাংসই ঢালছে, আর দেখা যাক। আমার কাছে জেনারেলি অনেক ভালো লাগছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা নিয়ে একটা কনফিউশন ছিল, দেশি হাঁস খাচ্ছি কিনা। তো স্বামী ভাই বলতেছিল ভাই মনে হচ্ছে রাজহাঁস। পরে এখানে আমাদের যিনি সার্ভ করছিলেন ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হাঁস? তো উনি বললো এটা হচ্ছে চীনা হাঁস। হাঁসের মাংসটা একটু আলাদা মজা, একটু ডিফারেন্ট। কিন্তু আমি সবসময় বলি, আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি কি খালি ঝোল ঝোল করেন, ঝোল দিয়ে ভাত খাবেন নাকি শুধু? এখন আমার কথা হচ্ছে, মাংস তো মাংসের মতোই, মাংসের স্বাদ তো মাংসের আছে, কিভাবে রান্না করছে ওইটার উপর ডিপেন্ড করবে যে মাংস কত ভালো লাগবে কি লাগবে না। তো ঝোলটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা মানেন বা না মানেন। দুই পিস এক্সট্রা আসে, থোড়া থাকে। 160 টাকার মাংস আমরা প্রথমে 4 পিস খাইছি, ওনারা পরে আরো 2 পিস, এটা বললো থোড়া এক্সট্রা হিসেবে দেবে। 300 পিসের দাম হিসাব করেন, 300 টাকায় 6 পিস দেয়, 5 পিস দেয় হচ্ছে 300 টাকায়, আর সেখানে 160 টাকায় আমরা খাচ্ছি হচ্ছে 6 পিস। ফার্মের হাঁস আর এগুলো চীনা হাঁসের দাম অনেক বেশি। আর তারপরে এই লেভেলের মজা। জেনুইনলি 160 টাকায় চীনা হাঁস খাচ্ছি, তাও আবার
6 পিস, এখানে আরও 2 পিস এক্সট্রা আসছে। খাবারের স্বাদ বাড়ানোর জন্য এতটুকু ইনফরমেশনও আসলে খুব কাজে লাগবে, যে এই দামে এভাবে খাওয়া সম্ভব। যারা 300 ফিটে খেয়েছেন তারা বুঝতে পারবেন আমি কি বলছি। যদিও আরো 2 পিস হাঁসের মাংস আমার আছে, কিন্তু আমি এখন গরুর মাংসটা একটু ট্রাই করতে চাই। হ্যাঁ, 1 প্লেট দিয়ে যান, 1 প্লেট দুজনের হয়ে যাবে। আমি লেবুটা এখনো ব্যবহার করি নাই, কারণ আমি মাংসের ঝোলে যে স্বাদ পাচ্ছি সেটাকে কোনো কিছুতে মিক্স করতে চাচ্ছি না। এই হচ্ছে আমার ইব্রাহিম হোটেলের প্রথম কালা ভুনা। মাংসের যা ছিল সবই নিয়ে নিলাম, যা কি আছে। এই দেখেন, মাংস 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, একটা কলিজা আসছে, একটা তিল্লিও আসছে, 5 পিস। আমি শিওর এই 5 পিসের পর আমাদের থোড়াও আছে, দিবে একটু পরে, সেগুলো থোড়া ছিল। চলেন আবার সেই ঝোলটা মাখাই। এই ঝোল আর ওই ঝোল সেম কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একই, কালারও একরকম, গন্ধটাও আসছে ওরকম। খাওয়া যাক। এক্স্যাক্টলি সেম, ওটাই, কিন্তু এটা আরো একটু ইন্টেন্স। কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটার থেকে এটার ভেতরে আদা রসুনের পরিমাণটা বাড়তি, এবং এইটা বেশি সময় ধরে রান্না করা। ওইটার থেকে এইটার ভাজা ভাজা ফ্লেভারটাও আরো একটু বেশি, এবং যার কারণে আমার কাছে মনে হচ্ছে একটা ঝোল, অল্প ঝোল দিয়ে আপনি বেশি ভাত খেতে পারবেন। লবণ অনেক বেশি মনে হচ্ছে তা না, কিন্তু ইন্টেন্সিটিটা এটার এত বেশি, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু বেশি ঝোল নিয়ে ফেলেছি। আর একটু কম ঝোল ভাতের সাথে থাকলে আরো বেশি মজা লাগবে। এবার খাওয়া যাক। এক্স্যাক্টলি। কথাটা কে কিভাবে নিবে, কিন্তু গরুর মাংস মুখে দিয়ে আমি এক্স্যাক্টলি গরু ফ্লেভার পাচ্ছি। নট ইন এ ব্যাড ওয়ে, বাট আপনি যে বিফ খাচ্ছেন, বিফের একটা ফ্লেভার কিন্তু থাকে, র ফ্লেভার, যেটা এত মশলার ভেতরে থাকার কথা না, কিন্তু আছে। আবার সেই সাথে উপরে গ্রেভির কারণে, ঝোলের কারণে মশলা ফ্লেভার তো পাবেনই। তবে খুব একটা ভালো জিনিস হয়েছে এই যে কলিজাটা আমার অনেক পছন্দের। কলিজাটা মুখে দিলে, অনেকে কলিজা খায় না, কিন্তু আমার এত পছন্দ কলিজা, তিল্লি। আমার মনে হচ্ছে এটাও তিল্লি পেয়েছি না, না এটা মাংস, বা সাইজটা তিল্লির মতো ছিল। দেখেন, একই টাইপের মশলা দিয়ে রান্না করা, কিন্তু আসলে দুইটা দুই রকমের। এখন পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে, আমার কাছে যেটা আমি মনে মনে ভেবেছিলাম যে গরুর মাংসের ঝোলটা বেশি মজা লাগবে হাঁসের মাংসের থেকে, হয়েছে উল্টোটা। হাঁসের মাংসের ঝোলটা গরুর মাংসের থেকে আজকে অনেক বেটার। গরুর মাংসের ঝোলটায় এই ইন্টেন্সিটিটার ব্যালেন্সড আজকে খুব একটা জমে নাই, কিন্তু হাঁসের মাংসের মশলাটায় সব কিছু এত সুন্দরভাবে ব্যালেন্সড হয়েছে যে আপনি মুখে দিলে আপনি পজিটিভ ফ্লেভারগুলোই পাবেন, খারাপ বলার মতো কিছু খুঁজে পাবেন না। এইটাতে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমার একটু বেশি পোড়া পোড়া একটা ফ্লেভার আসছে, অথবা এটা বলা যেতে পারে যে এই মশলাটায় সব কিছুর পরিমাণ এত বেশি হয়ে গেছে যে মশলা ওভারপাওয়ার করে ফেলতেছে ওভারঅল তরকারিটা। কিন্তু খারাপ বাজে খাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো কথা এর সাথে অবশ্যই প্রযোজ্য না। কিন্তু যখন দুইটা একবার সাথে যাচ্ছি, তখন আমাকে বলতেছে না এটার থেকে এটা বেটার ছিল, এইটুকু আর কি। রাজশাহীর কালাভুনা কতটা অথেন্টিক কালাভুনা, এই তর্কটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ একটা খাবারের পরিচয় শুধু তার আদি রেসিপি দিয়ে তৈরি হয় না, মানুষের গ্রহণযোগ্যতা আর আবেগ দিয়েও তৈরি হয়। রাজশাহীর ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এখানকার কালাভুনার স্বাদ, রান্নার ধরন কিংবা পরিবেশন অন্য অঞ্চলের কালাভুনা থেকে আলাদা হতে পারে, কিন্তু বছরের পর বছর স্থানীয় মানুষের পছন্দ, আড্ডা আর খাওয়া দাওয়া সংস্কৃতির সঙ্গে মিশে এটা এখন রাজশাহীর নিজস্ব একটা পরিচয় তৈরি করেছে। এ কারণেই বাইরে থেকে কেউ রাজশাহী এলে কালাভুনা খাওয়ার কথা ওঠে, আর স্থানীয়দের কাছেও পরিচিত কিছু দোকানের কালাভুনা নিয়ে আছে আলাদা আবেগ ও স্মৃতি। তাই প্রশ্নটা এখন আর শুধু এই কালাভুনাটা কতটা অথেন্টিক এ বিষয়ে নয়, তার চেয়েও বড় ব্যাপার হলো রাজশাহী এই খাবারটাকে আপন করে নিয়েছে, আর সেই গ্রহণযোগ্যতাই কালাভুনাকে বর্তমানে রাজশাহীর অন্যতম সিগনেচার খাবারে পরিণত করেছে।
আমরা দুজন মিলে কত হলো ভাই আমাদের? মানে ওই যে আমাদের ব্যবসায় না মজা ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। এইটা হচ্ছে যে মাংসটা খাইলাম আর একটু গরম থাকলে আর একটু ভালো লাগতো নাকি? মজাটা আর একটু হাঁসটাও মজা লাগে, হাঁস তো তাই খাই নাই, হাঁসটাও মজা লাগছে। আর এই হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট, এই যে এখানে সব কিছুর দাম লেখা আছে, দেখে নিতে পারেন। না তারপরে যথেষ্ট মজা ছিল, আমরা খেয়ে মজা পেয়েছি। আসি। তলের দিকে পড়ে গেছে একটু হ্যাঁ হ্যাঁ, রাতে আসছি। রাত্রে এসছেন ঠিক আছে ভাইজান। ভাই সালাম জি আসসালামু আলাইকুম। আলাইকুম তো এটা হচ্ছে রাজশাহী জুট মিলস কাটাখালীতে, আর তার ঠিক অপর পাশেই হচ্ছে ইব্রাহিম হোটেল, খুবই পরিচিত, কাউকে জিজ্ঞেস করলেই হবে। রাজশাহীতে প্রথম খাবারটাই একদম গরুর মাংসের যে কালাভুনা, রাজশাহীর যে সিগনেচার আইটেম সেগুলো দিয়েই হলো, এবং বেশ মজা পেয়েছে, কত স্বীকার করতেই হয়। এবং পরবর্তীতে রাজশাহীতে আরও কয়েকটা ভিডিও আসবে এবং চেষ্টা করবো সেগুলো আপনাদের সামনে নতুন কিছু তুলে আনার। যাই হোক, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।